ওয়েলকাম। সেই প্রথমে অধ্যায় চলে এসে শেষে আসলে যেহেতু সময় পেলাম এইটুকু, আর প্রত্যেকেই বলবো না, বহু এই রিকোয়েস্টটা আছে স্যার ইজমগুলো করাতে হবে, ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ। আর একটা খুব রিকোয়েস্ট আছে, আমি জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, পেঁয়াজের থিওরিটি আছে, সময় তো আর নেই, যদি সম্ভব হয় দেখব। ভাববাদ, আইডিয়ালিজম, একে আবার আদর্শবাদও বলা হয়, তাই তো? এই ভাববাদের দর্শন এর অ্যাকচুয়ালি আমরা কিন্তু দর্শনটা পুরোটা জানা আমার এখানে উদ্দেশ্য নয়। শিক্ষাক্ষেত্রে আমরা যাই জানি তার শিক্ষাগত ইমপ্লিমেশনটা কি আছে, শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগটা, শিক্ষার সাথে কোথায় সম্পর্ক। ভাববাদকে জানার উদ্দেশ্য আমাদের অবশ্যই, শুধু ভাববাদকে জানাই আমার উদ্দেশ্য নয়, ভাববাদ আমার শিক্ষাকে, বর্তমান শিক্ষাকে কতটা প্রভাবিত করছে, ভাববাদীরা শিক্ষাকে কিভাবে ব্যাখ্যা করেছে সেটা জানাটা কিন্তু আরো বেশি দরকার। এবার ভাববাদীরা শিক্ষাকে কিভাবে প্রভাবিত করেছে সেটা জানবার জন্য তো শুধু সেটুকু জানলে হবে না, ভাববাদটা কি সেটাও আমাকে জেনে নিতে হবে, সেটার সম্বন্ধে আমাকে আগে জানতে হবে। ভাববাদ বা আইডিয়ালিজম, ভাববাদ কথাটা বা আইডিয়ালিজম কথাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? প্লেটোর একটা গ্রন্থের নাম, আগে একদিন দুদিন আগে একটা এমসিকিউ করাতে যে প্রশ্নটা দিয়েছিলাম আমরা, থিওরি অফ তোমার যে আইডিয়াস বলে একটি বইয়ের কথা বলেছিলাম না, থিওরি অফ আইডিয়াস, এইখান থেকেই ভাববাদের উদ্ভব হয়েছে বলে মনে করা হয় বা ধরে নেওয়া হয় যে থিওরি অফ আইডিয়াস থেকেই ভাববাদের। পরে এই প্রবক্তা হিসেবে আরো একজনের নাম আমরা বলবো যিনি ডেভেলপমেন্ট করেছেন। থিওরি অফ আইডিয়াস, এখানেই তোমার যে ভাববাদের উদ্ভব, এবং এই প্লেটোকেই কিন্তু বলা হয় ভাববাদের জনক, তাই তো? ভাববাদের জনককে, ভাববাদের প্রাথমিকভাবে ভাববাদের জনক হিসেবে প্লেটোকে মনে করা হয়। আরো একজনের নাম আমরা বলবো, আগেই বললাম। এবারে আইডিয়ালিজম কথাটার অর্থ কি দাঁড়ায়? আইডিয়ালিজম কথার অর্থ যেটা দাঁড়ায়, তোমার যে দুটো অর্থ এখানে যুক্ত হয়েছে, এক হচ্ছে আইডিয়া আর একটা হচ্ছে ইজম, এই দুটো মেন শব্দ যুক্ত গেছি। আইডিয়া মানে কি দাঁড়ায়? আইডিয়া মানে ধারণা বা ভাব, তাই তো? কোনো কিছুর সম্বন্ধে সঠিক ধারণাটা বা ভাবকে বোঝায়। আর ইজম মানে হচ্ছে কোনো থিওরিকে বোঝায়, এই যে থিওরি কথাটাই হচ্ছে ইজম বা তত্ত্ব। আর এল, তাহলে এই দুটোর মধ্যে একটা এল বলে, এলটা এটাকে সংযুক্ত করবার জন্য একটা মানে গয়না হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। আইডিয়াইজম ব্যাপারটা থেকে আইডিয়ালিজম ভাষাগত ইসের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়েছে, আইডিয়ালিজম কথাটা এসছে। ভাববাদীরা কি মনে করেন সংক্ষেপে যদি আমরা ভাববাদটা বুঝতে চাই, একদম সংক্ষিপ্ত করে, ভাববাদী দার্শনিকগণ মনে করছেন মানুষ ও বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা প্রত্যেকটা যে মানুষ এবং এই প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড, এর যে টোটাল অস্তিত্ব, এই সবাই একটা কি ভাবমূলক সত্তার অংশ, একটা ভাব জগৎ রয়েছে। মানুষ বা প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু সে ভাব জগতের একটা পার্ট। আমরা কেউ পরিপূর্ণ সত্তা নই, না বিশ্ব ব্রহ্মাণ্ড পরিপূর্ণ, না আমি ব্যক্তি হিসেবে, তুমি ব্যক্তি হিসেবে, বা যত মানুষ আছে, যত 100 কোটি মানুষ আছে, কেউ পরিপূর্ণ নয়। আমরা সবাই কি, আমরা সবাই হচ্ছে ভাব জগতে, আইডিয়া যে একটা ওয়ার্ল্ড আছে তার একটা পার্ট মাত্র, তার একটা অংশ মাত্র, ঠিক আছে? আর এর বাইরে আমি তুমি এই যে অস্তিত্ব, এর বাইরে কি রয়েছে? একটি ভাব জগৎ রয়েছে, এর অংশের ভাব জগতের অংশে এর বাইরে রয়েছে, ভাব জগৎ ভুল বললাম, একটা আধ্যাত্মিক জগৎ রয়েছে। এই আধ্যাত্মিক জগৎ এর বাইরে আমাদের কি রয়েছে? একটা আধ্যাত্মিক জগৎ রয়েছে। আর এই আধ্যাত্মিক জগতের হেডকে, সুপ্রিমকে, এই আধ্যাত্মিক জগতের সুপ্রিম হচ্ছে স্বয়ং গড বা ঈশ্বর। ভাববাদীরা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী, তারা আস্তিকবাদী দর্শনের মধ্যে আমরা বলতে পারি বিষয়টাকে, যদি ভারতীয় দর্শনের ভাগে সেই শ্রেণী বিভাগে কিন্তু আমি যাচ্ছি না। তাহলে এই যে মানুষ, প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড যা বলছি না কেন, সবাই কিসের অংশ? ভাব জগতের একটি অংশ। আর এই আমাদের বাইরে আরেকটা যে জগৎ রয়েছে সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। আর এই আধ্যাত্মিক জগতের অধীশ্বর কে? যে সর্বেশ্বর বা সুপ্রিম কে? মাই লর্ড ঈশ্বর। আমরা যে রূপেই তাকে বিবেচনা করি, যেভাবেই দেখি, ভাববাদী দার্শনিকরা বলছেন তার অধীশ্বর হচ্ছেন কে? ঈশ্বর। এরপরে যে নামটা বারবার বলছিলাম, গ্রিক দার্শনিকের একজনের নাম বলছিলাম আমরা, অ্যানাক্সাগোরাস, এই সম্পর্কে কিন্তু বিস্তৃত ধারণা দেন।
অ্যানাক্সোগোরাস বলেন যে দার্শনিক অ্যানাক্সোগোরাস, তিনি কিন্তু এর সম্বন্ধে আরো বিস্তারিত ধারণা দিয়েছেন। এই ভাব জগৎ নিয়ে, যে বস্তু জগৎ, ভাব জগৎ, আধ্যাত্মিকতা, ঈশ্বর, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি আরো বেশি ধারণা দিয়েছে। এবার ভাববাদী দার্শনিক কারা? প্লেটো, সক্রেটিস, এদের কথা। প্লেটো তো নেশন, তোমার যে সরি এর জনক আমরা বললাম প্লেটোকে। প্লেটো, প্রাচীন যে সক্রেটিস আছেন, তারপরে আধুনিক কালে তোমার যে প্রাচীন কালের মধ্যে কান্ট রয়েছে, আধুনিক কালে ফ্রয়েবল, পেসারসি, আমাদের গান্ধীজির কথা যদি দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি দেখি, বিবেকানন্দ যদি দেখি, এই যে সমস্ত দার্শনিকগণ কি করেছেন, এই প্রত্যেকেই কিন্তু তোমার যে এই ভাববাদকে সমর্থন করেছেন, প্রত্যেকেই ভাববাদী দর্শনের কথাই কিন্তু বলেছেন। ভাববাদী দার্শনিকদের নাম বলে আমরা এখানে এসেছি। এইবার এই যে ভাববাদ বা আদর্শবাদ, তার কতগুলো নীতি আছে, কিছু প্রিন্সিপাল মেনেই ভাববাদ পরিচালিত হয়। সেই নীতিগুলো একটা একটা করে লিখতে গেলে আমার টাইম বেশি যাচ্ছে, আমি লিখে নিয়ে আলোচনায় আসছি। তাহলে মূল নীতি, ভাববাদের মূল নীতিটা বুঝলে ভাববাদের সম্বন্ধে আমাদের ধারণাটা আসবে। আমি লিখে নিলাম, আগেই বললাম। প্রথম নীতিতে ভাববাদ বলছে কি, আধ্যাত্মিকতাই প্রকৃত সত্য। আধ্যাত্মিকতাই প্রকৃত সত্য। আধ্যাত্মিকতা কি সেটা আমি আসবো। তারা বলেছেন যে এই যে দুটো জগতের দুটো দিক রয়েছে, একটা আধ্যাত্মিক জগৎ আর একটা বস্তু জগৎ। এই বস্তু জগৎ হচ্ছে মিথ্যা। ভাববাদীরা বলছেন আমরা চারপাশে যা দেখি, এই চারপাশের যে বস্তু জগৎ, এটা হচ্ছে মিথ্যা, এটাকে কখনো সত্য বলা যায় না। আসল সত্য কি? আধ্যাত্মিকতা, আমার অন্তর মনের যে ধারণা, সেটাই আধ্যাত্মিকতা। এবার যদি প্রাথমিকভাবে আধ্যাত্মিকতা দেখতে চাই, আমরা আধ্যাত্মিকতা বলতে বুঝি ওই ভোলে বাবা, সাধু বাবা, ওরে বাবারা ধ্যান ধ্যান করছে শুধুমাত্র, তার সেটাই আধ্যাত্মিকতা না। আত্মার অধ্যয়ন করা হচ্ছে আধ্যাত্মিকতা। আত্মার অধ্যয়ন করা অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন, নিজেকে জানার চেষ্টা করা। আমার মধ্যে কে আছে? ভাববাদীরা বলছে যে ভাব জগতের পার্ট আমি। ভাব জগতের অধীশ্বরকে ঈশ্বর, তাহলে আমি কে? ঈশ্বরের অংশ। আমাদের প্রাচীন ভারতীয় দর্শন কি বলছে, আমাদের বেদ পুরাণ কি বলছে? তুমি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের অংশ। তাই তো সেই বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব মানেই শিব। বিষয়গুলো লিঙ্ক আপ পাচ্ছি বিবেকানন্দ ভাববাদী দার্শনিক। অর্থাৎ ভাববাদীরা বলছে আধ্যাত্মিক বিকাশে। আধ্যাত্মিকতা মানে, এখানে আধ্যাত্মিকতা মানে কি? আত্মার অধ্যয়ন করা। আত্মা মানে আমি, আমার, তোমার মধ্যে তুমি, যে আমার মধ্যে প্রত্যেকটা, আমার মধ্যে প্রত্যেকটা যা আমি রয়েছি, তাই হচ্ছে আত্মা। এই আত্মা কার অংশ? ভাববাদীরা এর উত্তর দিচ্ছেন যে আত্মা যে জগতের রয়েছে, সেই জগতের অধীশ্বরই ঈশ্বর। আমরা ঈশ্বরেরই অংশ। অর্থাৎ তার সম্বন্ধে জানা, নিজেকে জানা মানে ঈশ্বরকে জানা। সেই আধ্যাত্মিকতাটাকে সত্যি বলেছে, একমাত্র নিজের অস্তিত্বকে সত্যি বলেছে। সেলফ রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা, ভাব জগৎকে জানার চেষ্টা করা। বস্তু জগৎ সম্বন্ধে আমরা যা জানছি সবই মিথ্যা, কারণ বস্তু জগৎ নিজেই একটা নশ্বর, অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা জগৎ। ভাববাদীরা সেটার কথা বলেছে। তাহলে আধ্যাত্মিকতাকে একমাত্র সত্য হিসেবে ধরেছে। আশা করি সামান্যতম ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট যেটা বলেছে, তার উত্তরটা আমি কিন্তু প্রথম পয়েন্টে দিয়ে দিয়েছি। তারা বলেছেন কি, আত্মাই একমাত্র সত্যি। অর্থাৎ আমার দেহ পার্ট যা আছে সব মিথ্যা। যদি আমি আধ্যাত্মিকতার দিক থেকে ভাবি, আইরনিক্যাল ভাবে ভাবি, তাই তো আমি জন্মেছি, আমার তো মৃত্যু অবশ্যম্ভাবী। কাল হোক, আজ হোক, এই মুহূর্তেই হোক, আমার মৃত্যু আমি জানি, প্রত্যেকেরই তাই। কিন্তু তাই দেহ অস্তিত্বহীন হয়ে পড়ে, আমাদের আত্মা তো রয়ে যায়। ভাববাদী দার্শনিকরা বা আমাদের বিভিন্ন সনাতনী বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এটাকে মানা হয়। কেউ কোনো ইজম থেকে সেটা মানে না। দুটোকেই মানা না মানা দুটোরই স্বাধীনতা আছে। কিন্তু যখন আমি জানবো, পড়ার চেষ্টা করবো, তখন আমি ধরে নেবো এরকম একটা সত্য আছে, তবে আমার সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে তো সেটাকে আমি সত্য বলি, তাহলে আমি মরে যাবো, আমার আত্মাটা হয়তো থেকে যাবে। তাহলে আত্মা সত্য, আমার দেহ পাটের কোনো ঠিক নাই। এইটা সে আগেরটার মতোই কিন্তু একটা, অর্থাৎ আত্মাই একমাত্র সত্য, বাদ বাকি ব্যক্তি জগতে যা আছে ব্যক্তির সবই মিথ্যে। সর্বময় কর্তাকে ঈশ্বর, সেটাও আগেই বলেছি যে ভাব জগৎ রয়েছে, তার সর্বময় কর্তা কে?
ঈশ্বর, গড। এরপরে আমরা আসছি এর উত্তর নিয়ে আরো। সর্বময় কর্তাকে একমাত্র ভাববাদীরা, এটা আমি এমসিকিউর বিভিন্ন প্রশ্নে রেখেওছি আগে, যে সর্বময় কর্তা হচ্ছে কে? সবকিছুর ঊর্ধ্বে আছে ঈশ্বর, তিনিই পরিচালনা করে। সেখান থেকে সে সব কিছুর ঊর্ধ্বে মন। এইবার এখানে বলতে স্যার কনফ্লিক্ট হয়ে গেল আপনার কথায়। এই বললেন ভাববাদীরা বলেছে, আমার কথা নয়, ভাববাদীরা নিজেদের কথায় না, তারা আত্মাকে মেনে নিয়েছে, ঈশ্বর সর্বময় কর্তা, কিন্তু আমার সবকিছুর নিয়ন্ত্রক আমার মন। কেন? সাইকোলজি পড়ে বিবর্তন পড়েছি না, প্রথমে আত্মার বিজ্ঞান, তারপরে চেতনার বিজ্ঞান, তারপরে মনের বিজ্ঞান। এই মন আমাকে কিন্তু পরিচালনা করে। আত্মার অস্তিত্ব আমি অনুভব করি না করি, মনের অস্তিত্ব আমি অনুভব করি কি করি না, অর্থাৎ মনের নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সব কিছু। দেখো আমার মন আমাকে পরিচালিত করে, তোমার মনও তাই। তোমার মন যদি চাই পড়তে বললো আজকে একটু পড়ো ভালো করে, এই এক্সামটাকে কমপ্লিট করতেই হবে, তুমি পড়বে। তোমার মন যদি না চায়, তোমার দ্বারা হবে না সেদিন। আর তুমি হাজার চেষ্টা করলেও হবে না, শত চেষ্টা করলেও হবে না। একদিন আমার ইচ্ছা হয় যে আর আজকে ক্লাস করবো না, কিন্তু কখনো কখনো জোর করে মনকে বসাতে, সেই পর্যায়ে তো আমরা পৌঁছতে পারিনি। মনকে নিয়ন্ত্রণ করবো, বিবেকানন্দের পর্যায়ে পৌঁছতে পারিনি তো, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমার মনই কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করছে। মন হাসতে চাইলে আমি হাসছি, মন কাঁদতে চাইলে আমি কখনো দেখবো অকারণেই আমরা দুঃখী হয়ে যাই। অর্থাৎ আমার মন কোনো কিছু ভেবে কষ্ট পায়, কোনো কারণে। ঘরে বসে আছি, হয় না, মনটা কেন যেন খারাপ হয়ে গেল, কিচ্ছু ভালো লাগছে না আমার। অর্থাৎ আমার মন তাহলে আমার আচরণ, আমার সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। ভাববাদীরা এটাই বলছে। দেখো সাইকোলজির কিছু তত্ত্ব কিন্তু সে কথাকে বলছে, মন আমাদের নিয়ন্ত্রণ করছে। তাহলে এইবার যেটা আসছে, সত্যম শিবম সুন্দরম কথাটা আমরা শুনেছি। তিনটি মন্ত্র নিয়ে গোটা যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে যেন আনন্দ আশ্রম। আনন্দ আশ্রম সিনেমা উত্তম কুমারের, দেখেছে তোমরা হয়তো অনেকেই। সেই সত্য শিব সুন্দর, ধর্মীয় অ্যাঙ্গেল থেকে আমরা বুঝবো না, কিন্তু আবার এটাকে বুঝবো বিষয়টা সত্য, ট্রুথ। ট্রুথ তার চেয়ে সেটাকেই বলেছে শিব, অর্থাৎ গডনেস, ঈশ্বরকে তো বিশ্বাস করেইছে, ঈশ্বরকে তো বিশ্বাস করেছে ভাববাদীর। অর্থাৎ শিব সুন্দর, বিউটি, নান্দনিকতা, এই তিনটে জিনিসকে গুরুত্ব দেখ। এই জিনিসটা মাথায় রাখবে, ভাববাদের পাঠ্যক্রম তোমার কাছে সহজ হয়ে যাবে, শিক্ষণ পদ্ধতি তোমার কাছে সহজ হবে, শিক্ষার ধারণা তোমার কাছে সহজ হয়ে যাবে। যে তিনটে জিনিস, সত্যম শিবম সুন্দরম, মনে রাখতে সুবিধার জন্য, সত্য শিব সুন্দর। সত্য মানে হচ্ছে বিউটি, সত্য মানে হচ্ছে ট্রুথ, সত্য যেটা সব জায়গায় সত্য, এই ধারণাটার কথা বলেছেন শিব। অর্থাৎ গডনেস, ঈশ্বরকে বিশ্বাস করেছেন, যা কিছু কন্ট্রোলার, একমাত্র নিয়ন্ত্রণ মাই লর্ড ঈশ্বর, সিম্বল হিসেবে শিব বলেছে। সুন্দর মানে বিউটি, নান্দনিকতাকে খুব গুরুত্ব দিয়েছে ভাববাদীরা। অর্থাৎ মনের সৌন্দর্য প্রকাশ পায় আমার সৌন্দর্যের মধ্যে দিয়ে। এটা কিন্তু বাস্তবে অনেকটা ঠিক। আমার ভেতরে যদি একটা ফুটফুটে মন থাকে, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য থাকতে পছন্দ করব, না হলে না। সেই সুন্দর নান্দনিকতাকে গুরুত্ব দিয়েছেন। মূল্যবোধ চিরন্তন, ভ্যালু কনসেপ্টটা, ভ্যালু আইডিয়াটা, এটা কিন্তু ভাববাদীদের সবচেয়ে বড় স্ট্রং জায়গা রেখেছেন। তারা মূল্যবোধকে গুরুত্ব, মূল্যবোধ চিরন্তন মানে অর্থাৎ যা ভালো সেটা সব জায়গায় ভালো, যা খারাপ সারা জীবনই খারাপ, সময়ের সাথে সাথে পাল্টে যাবে তা নয়। মূল্যবোধকে যারা চিরন্তন বলেছেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেছেন। বৈচিত্র্য বিশ্বব্রহ্মাণ্ডে থাকবেই, বিশ্বব্রহ্মাণ্ডে বৈচিত্র্য থাকবেই, কিন্তু ঐক্য আছে। ঐক্যর মূল চাবিকাঠি কে? এই যে সর্বময় কর্তা ঈশ্বর, তিনি সব ঐক্য স্থির করে রেখেছেন। আমরা যদি বুঝতে পারি তাহলে বুঝবো সব কিছু একটা সুতোয় বাঁধা, হাজার বৈচিত্র্য কিন্তু রসুনের মতন। স্যার রসুন কোথা থেকে আসলো ভাববাদে আবার? আচ্ছা, তাদের ধারণাটা রসুনের মতন। রসুনের মাথাগুলো দেখবে, তুমি যেটাই ধরবে পেছনে যাবে দেখবে ওই গোড়ায় কিন্তু সব এক জায়গায় বাঁধা। শেকড়ের যে রসুনের আস্ত রসুন নিলে ওর শেকড়গুলো থাকে তো, মূলগুলো, ওখানে কিন্তু সব মাথাগুলো এক জায়গায় এসে হাজির হয়েছে। ঐক্য ওইখানটায় ওদের, মাথা যে যেখানেই যাক, পেছনটা সব এক জায়গায় জোড়া। ঠিক সেটাই জগতের যা কিছু ছড়িয়ে ছিটিয়ে থাক, তার ঐক্য একটা জায়গায়, সর্বময় কর্তা ঈশ্বর। আরো অনেক আছে। আরেকটা বলে ব্যক্তিত্বের বিকাশ। এই ভাববাদীরা বলেছেন ব্যক্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? ভাববাদীদের মধ্যে আত্মা, মন এবং আত্মা। তাই তারা বলেছেন যে ব্যক্তিত্বের বিকাশটাকে ইন্ডিভিজুয়াল দেখবো, ঠিক 100 বার প্রত্যেক ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করতে হবে, কিন্তু পাট করে নয়, বিচ্ছিন্ন ভাবে নয়, একটা কন্টিনিউয়াসলি দেখতে হবে, একটা সামগ্রিক বিকাশ এবং আত্মোপলব্ধি আসবে সামগ্রিকতার মধ্যে দিয়ে। এই হলো ভাববাদের মূল নীতি। এবার ভাববাদের কটি ভাগ আছে? 4টি ভাগ।
আমি বোর্ডটা ক্লিন করে 4টি ভাগ লিখে এবার ভাববাদের ভাগগুলো সম্বন্ধে একটু বলবো। ভাববাদকে 4 ভাগে ভাগ করা যায়, আমি লিখে নিয়েছি 4টি ভাগ। এক হচ্ছে আত্মবাদী ভাববাদ বা সাবজেক্টিভ আইডিয়ালিজম বলা হয়, পরম ভাববাদ অ্যাবসুলেট আইডিয়ালিজম, বস্তুগত ভাববাদ বা অবজেক্টিভ ভাববাদ আইডিয়ালিজম, আর বিস্ময়কর ভাববাদ বা ফেনোমেনাল আইডিয়ালিজম। তাহলে ভাববাদকে কয় ভাগে ভাগ করা যায়? ভাববাদকে 4 ভাগে ভাগ করা যায়। আত্মবাদী ভাববাদীগণ কি মনে করেন? তারা মনে করছেন যে তারা মনের অস্তিত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা বলছিলাম মনই সর্বশ্রেষ্ঠ। এই ভাববাদীরা মানুষের মনকে বেশি গুরুত্ব দেয়, মনের উন্নতি, মনের ওপরে অনুশীলন, এইটাকে বেশি গুরুত্ব। এই ধরনের তোমার যে ভাববাদীদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রবক্তা বলতে পারে আমরা বার্কলে, দার্শনিক বার্কলে এই মতবাদে ভাববাদীদের মধ্যে বিশ্বাস করছেন আত্মবাদী। পরম ভাববাদ অ্যাবসুলেট যে আইডিয়ালিজম বলছে, এই হেগেল আর ফিখতে এর মেনলি সমর্থক। অর্থাৎ পরম ভাববাদ মানে ভাববাদ কিসের কথা বলে? আত্মার কথা বলে। অর্থাৎ পরম ভাববাদ মানে আত্মার সমর্থক। এরা মনের চেয়ে বেশি আত্মাকে গুরুত্ব দিয়েছেন। অ্যাবসুলেট ভাববাদী বা পরম ভাববাদীরা বলছেন যে আত্মাই হচ্ছে একমাত্র ব্যক্তি বা একমাত্র উপাদান যা সত্য, তাকে নিয়ে গবেষণা করা, তার উন্নতি করা, তাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। তাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আত্মা, সোল, সেটাকে বলছে পরম ভাববাদ। তারপরে কি বলছি? বস্তুগত ভাববাদ, বস্তুগত অবজেক্টিভ ভাববাদী যারা, এই মতবাদে বিশ্বাস হচ্ছে প্লেটো, তিনি কিন্তু আবার ঈশ্বরের অস্তিত্বের কথা বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, বস্তুগত ভাববাদীরা ঈশ্বরকেই প্রাধান্য দিয়েছেন, ঈশ্বরকেই বেশি গুরুত্ব দিয়েছেন, যে সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছে ঈশ্বর, এই সেটাই বলা যায়। লাস্ট হচ্ছে বিস্ময়কর ভাববাদ, দার্শনিক কান্ট এই মতবাদে বিশ্বাসী, এই বা ফেনোমেনাল আইডিয়ালিজম বলছি যাকে। এই ফেনোমেনাল আইডিয়ালিজম বা বিস্ময়কর বলছি এখানে পৃথিবীতে কিছু বিস্ময়কর ঘটনা বা চমৎকার, যার দ্বারা তিনি যাকে বেশি প্রাধান্য দিয়েছেন, তার দ্বারাই জগৎ সমৃদ্ধ হচ্ছে, সেটার কথাই বলা হচ্ছে বিস্ময়কর ভাববাদী। তাহলে ভাববাদীরা কটা ভাগ? ভাববাদীর 4টে ভাগ: আত্মবাদী ভাববাদ, পরম ভাববাদ, বস্তুগত ভাববাদ, বিস্ময়কর ভাববাদ। এই গেল 4টি। এই ভাববাদ দর্শনের সামান্য অংশ আমরা গেলাম। এইবার আমরা মেন জায়গাটা, যেটা শিক্ষার বিভিন্ন দিক যাব। ভাববাদীরা শিক্ষার লক্ষ্য, শিক্ষার পাঠ্যক্রম কি কি বলেছে, ধাপে 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 আমরা আবার শিক্ষার দিকটায় আসবো। এবার শিক্ষা, আইডিয়ালিজম বা ভাববাদে শিক্ষাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? যেহেতু ভাববাদীরা কি বলেছে? আত্মার কথা, নিজের উন্নতির কথা, ব্যক্তির উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে। অর্থাৎ ভাববাদীরা কিন্তু বস্তুগত বাহ্যিক বিষয় ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়াকে সমর্থন করেনি। ওই যে বাইরের জিনিস মুখস্থ করো, শেখো, তারপর উন্নত হবে, এইটা, এই অস্তিত্বটার কথা কিন্তু বলেনি। তারা কি বলেছেন? ভাববাদী যদি সংক্ষেপে বলি আমরা, জ্ঞান, কর্ম এবং যোগের মাধ্যমে আত্ম উপলব্ধি করা। তারা মেনলি আত্ম উপলব্ধিকে গুরুত্ব দিয়েছেন। সেলফ রিয়েলাইজেশন যেটা আছে, সেটা কিসের মাধ্যমে আসবে? সঠিক জ্ঞান, কাজ এবং তোমার যে যোগ। ঠিক আছে, এইগুলোর মধ্যে দিয়ে ব্যক্তির আত্ম উপলব্ধি। জ্ঞান বাইরের থেকে শিক্ষার্থীর উপরে চাপিয়ে দেওয়ার কথা বলেনি। বিবেকানন্দ যে কথা বলেছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। কিসের ম্যানিফেস্টেশন? পারফেকশন, অলরেডি ম্যান। অর্থাৎ ব্যক্তির মধ্যে যে জ্ঞান আগের থেকেই রয়েছে, যে পারফেকশনটা রয়েছে, সেটা জাস্ট প্রকাশ করে, ম্যানিফেস্ট করা, নতুন করে শেখানোর কিছু নেই। ঠিক সেটাই ভাববাদের কথা। অর্থাৎ ব্যক্তির মধ্যে জ্ঞান আছে, এক্সিস্ট করছে, সেটাকে জানতে সাহায্য করা, তুমি কি সেইটা বুঝতে সাহায্য করা, সেটাই আত্মোপলব্ধি। আমি কতটুকু পারি, এই যে আমাদের মধ্যে অনেক সময় না, আমার দ্বারা হবে না, সেটা শিক্ষা বা জ্ঞান কি, সেইটা বোঝাতে সাহায্য করা। আমি কতটুকু পারি, আমি কতটুকু পারি, কি হতে পারে আমার দ্বারা, সেইটা, এই অন্ধকারটা আমি জানি না, সেই না জানার থেকে আলোতে যাওয়া। তমসমা জ্যোতির্গময় আমাদের প্রাচীন ভারতে বলে রেখেছি। না জানাটাই তমস, অন্ধকার, জানাটাই জ্যোতি, আলো। তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়ে যাও। অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার থেকে আমাকে জ্ঞানের আলো নিয়ে যাও। জাস্ট এটা।
আমাকে জাস্ট ওয়েটা দেখিয়ে দেখানো যে এই দিক দিয়ে গেলেই তুমি এটা পারবে, তোমার কাছে সাকসেস আগের থেকেই তার পাওয়ারটা রয়েছে, পাওয়ারটা আছে বলে। অর্থাৎ গাছের বীজ একটা, তাকে কৌটো ভরে রাখলে তো গাছ হবে না, তাকে সঠিক জায়গায় পুঁতে দিতে হবে। জাস্ট এই কাজটাই শিক্ষার দায়িত্ব। একবার সঠিক জায়গায় পুঁতে দিলে, জল সার পেলে, সে অটোমেটিক ময়ূরূপে পরিণত হবে। বাইরের থেকে একটা ইটের টুকরোকে সারা বছর সার জল দিয়েই যাওয়া, সেটার থেকে একটা ময়ূরূহ কেন, একটা এইটুকু অঙ্কুরও বেরোবে না। এটাই ভাববাদের অর্থাৎ আত্মোপলব্ধি, সেলফ রিয়েলাইজেশনকে খুব গুরুত্ব দিয়েছেন। এবার শিক্ষার লক্ষ্য কি হবে আমি লিখে নিয়েছি পয়েন্টগুলো সময় বাঁচানোর জন্য, না হলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। ভাববাদীরা শিক্ষার লক্ষ্য হিসেবে প্রথমে বলেছে সেলফ রিয়েলাইজেশন, যেটা এতক্ষণ ধরে বকে গেলাম। আত্মোপলব্ধিকে গুরুত্ব দিয়েছে, নিজেকে জানা, নিজের মধ্যে কি আছে আমাকে জানার কর্মসূচিটাই শিক্ষা। আত্মোপলব্ধিকে গুরুত্ব, বা বহির্জগৎ পরে জানো, নিজেকে জানলে অনেক কিছু জানা হয়ে যাবে। বৌদ্ধিক বিকাশ অর্থাৎ বৌদ্ধিক মেন্টাল যে ডেভেলপমেন্ট, অর্থাৎ মনের উন্নতির কথা কিন্তু বলেছেন। বৌদ্ধিক বিকাশ তার জ্ঞান ঘটলেই যেটা হবে সেই তার কথা বলেছেন। আধ্যাত্মিকতার বিকাশ, আমি আগে বলেছি আধ্যাত্মিকতা কি, আত্মার অধ্যয়ন করা। আত্মোপলব্ধি মানে আধ্যাত্মিকতার বিকাশ করবে। অর্থাৎ এই যে আধ্যাত্মিকতা, ঈশ্বরের উপস্থিতিকে বুঝে, নিজের উপস্থিতিকে, আমি যে ঈশ্বরের অংশ, তাই তো পরমাত্মার অংশ, তার সম্বন্ধে যথাযথ সঠিক জ্ঞান অর্জন করা, এই আধ্যাত্মিক বিকাশের কথা বলছেন। নৈতিক মূল্যবোধ, আর তোমার ভাববাদীরা বলেছে না, সর্বত্র নৈতিকতা হচ্ছে এর মূল্য, সব জায়গায় এটার কোনো চেঞ্জ হয় না। এই নৈতিকতাটাকে খুব গুরুত্ব দিয়েছে, ভ্যালু কনসেপ্টটাকে খুব, মোরালিটিটাকে খুব গুরুত্ব দিয়েছে ভাববাদী আদর্শবাদীরা। শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের উন্নতি করার কথা কিন্তু খুব বলা হয়েছে, অর্থাৎ নৈতিক মূল্যবোধের কথা বলেছে। দৈহিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ভাববাদী দার্শনিকগণ মনে করছেন সুস্থ দেহেই সুস্থ মনের বাস, অর্থাৎ দেহটাকে সুস্থ করা, তার জন্য যোগ, ব্যায়াম, অন্যান্য পাঠ্যক্রমে বলবো আমরা বিভিন্নভাবে দেহের ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্টটাকে খুব ইম্পর্টেন্ট মনে করেছে। কারণ দেহ সুস্থ না হলে সত্যি কথাই সুস্থ মন কিন্তু সেখানে থাকতে পারে না। অর্থাৎ মনকেই তো একটা পারফর্মে আত্মার সাথে তুলনা করা হয়েছে অনেকটা। তাহলে সেই সব কিছুকে সঠিক রাখতে গেলে আমার দেহটাকে সুস্থ রাখতে হবে। এই জন্য দৈহিক বিকাশকে খুব ইম্পর্টেন্স কিন্তু দেওয়া হয়েছে। ব্যক্তিত্বের বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট। ব্যক্তিত্বের বিকাশ মানে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক সমস্ত দিক চলে আসে। ব্যক্তিত্বের বিকাশ মানে একটা মানুষের বিকাশ মানে অল রাউন্ড ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ যেটাকে আমরা বলছি, তার সমস্ত দিকের বিকাশটা ঘটিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। তার মধ্যে যে পাওয়ারটা আছে, সেই যে বললাম পারফেকশনটাকে ম্যানিফেস্টেশন করে নিয়ে আসা, তার অন্তর্নিহিত মহত্বকে বহিঃপ্রকাশ ঘটানো, কৃষ্টির উন্নতি, কালচারকে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছে ভাববাদ। প্রত্যেকটা স্থান ভেদে তার নিজের যে কালচার আছে, সেই কালচার, সংস্কৃতির উন্নতির কথাকে খুব গুরুত্ব বলা হচ্ছে। শিক্ষার মধ্যে দিয়ে সেই সংস্কৃতির উন্নতি ঘটবে। সার্বজনীন, এইটা খুব ইম্পর্টেন্ট। তোমার ভাববাদ কি বলছে, প্রত্যেকটা মানুষই তো ঈশ্বরের অংশ, ভাব জগতের অংশ। তাহলে শিক্ষা কিছু মানুষ পাবে, কিছু মানুষ পাবে না, এটা কখনোই হতে পারে না। শিক্ষা একটা ইউনিভার্সাল প্রসেস, সবাই যাতে পায়, সকলের শিক্ষার অধিকার আছে, সকলকেই শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, সেটাকে খুব গুরুত্ব দিয়েছে। এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভ্যারাইটি রয়েছে আমাদের বিশ্ব বৈচিত্র্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বহু বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যটাকে মেনে নিয়ে তার মধ্যে ঐক্য স্থাপনকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। এই হলো শিক্ষার লক্ষ্য। এবার পাঠ্যক্রমে কি বলেছে ভাববাদ, কিন্তু শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে একদম বিস্তারিত ধারণা দিয়েছেন ভাববাদীরা। যেটা বলেছেন যে পাঠ্যক্রম তিনটে বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠবে, সেই যেটা আগেই বলেছি, শিব, সত্যম, শিবম, সুন্দর। কি সত্য, শিব আর সুন্দর, তার মানে আমি আগেই বলেছি ট্রু, আর হচ্ছে শিব অর্থাৎ গডনেস, সুন্দর হচ্ছে বিউটি। এই তিনটে জিনিসকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়েই কিন্তু আমার কি হবে, পাঠ্যক্রম রচিত হবে বা তৈরি হবে। এই তিনটে জিনিসকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একে ছাড়া, অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে কি, তার মধ্যে সত্যের সম্পর্কে, সত্য হচ্ছে ঈশ্বর, সত্য সব সর্বত্র একই থাকে, সত্যের কোনো পরিবর্তনে, সত্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে। গডনেস, ঈশ্বরের অস্তিত্বকে আমাকে বুঝতে হবে। আর কি সুন্দর, তার যে নান্দনিক বিকাশকে কিন্তু গুরুত্ব দিয়েছে। এই তিনটে বিষয়কে গুরুত্ব দিয়েই পাঠ্যক্রম তৈরি হবে। বৌদ্ধিক, নৈতিক, আধ্যাত্মিক, নান্দনিক, এই চার প্রকার পাঠ্যক্রমের কথা কিন্তু এই চারটে
তিন দিকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম হবে 4 প্রকার। একটা হবে বৌদ্ধিক বিষয় থাকবে, পাঠ্যক্রমে থাকবে নৈতিক বিষয়, পাঠ্যক্রমে থাকবে আধ্যাত্মিক বিষয়, আর পাঠ্যক্রমে থাকবে নান্দনিক বিষয়। এই 4 প্রকার বিষয় কিন্তু পাঠ্যক্রমে রাখার তোমার যে বৌদ্ধিক, নৈতিক, নান্দনিক, আর এটা হবে দৈহিক। আমি একই জিনিস দুই ভাবে লিখে ফেলেছিলাম, দৈহিক আর নান্দনিক। এই 4 প্রকার পাঠ্যক্রম, যে 4টে দিকের খেয়াল রেখে পাঠ্যক্রম তৈরি করতে হবে। কি কি না, বৌদ্ধিক উন্নতি যাতে শিক্ষার্থীদের ঘটে, অর্থাৎ মেন্টাল ডেভেলপমেন্ট, তাদের মোরাল ডেভেলপমেন্ট ঘটবে, নৈতিক বিকাশ ঘটবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে পাঠ্যক্রমে। তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সুস্থ দেহ সুস্থ মনের বাস, দৈহিক বিকাশকে গুরুত্ব দিতে হবে। আর তাদের নান্দনিক বিকাশে, যে সুন্দরের ডেভেলপমেন্ট করতে গেলে নান্দনিক বিকাশ, বিউটিফিকেশন, এই যে তাদের মধ্যে যে একটা সুন্দর মন আছে, সেই সৌন্দর্যবোধের বিকাশটাকে গুরুত্ব দিতে হবে। এ প্রসঙ্গে তোমার যে বিশিষ্ট দার্শনিক শিক্ষাবিদ যাই বলি না কেন, রস, তিনি কিন্তু পাঠ্যক্রমের একটা ভাববাদীদের মতে পাঠ্যক্রমের একটা সুন্দর ভাগ করে দেখিয়েছেন। তিনি পাঠ্যক্রমের 2টো ভাগ করেছেন। তার কি কি ভাগ করেছেন? একটা করেছেন শারীরিক, শারীরিক একটা করেছেন, আর একটা করেছেন আধ্যাত্মিক। বলেছেন ভাববাদীদের মধ্যে পাঠ্যক্রম হবে 2 প্রকার, একটা শারীরিক আর একটা হচ্ছে তোমার যে আধ্যাত্মিক। 2টো ভাগ হবে পাঠ্যক্রমে। শারীরিক বিষয় কি কি থাকবে? বিভিন্ন ধরনের খেলাধুলা, ব্যায়াম, এগুলো আমরা বুঝতেই পারছি। খেলাধুলা থাকবে, তাই তো, ব্যায়াম, হাতের কাজ, এই যে সমস্ত জিনিসগুলো তোমার যে শারীরিক বিষয়ের মধ্যে থাকবে। মানসিক স্বাস্থ্য, মেন্টাল হাইজিনগুলো তো দৈহিক বিষয়ের সাথে কাজ করে, তাই তো, স্বাস্থ্য পাঠ, এই সবগুলো বলেছেন আধুনিক পাঠ্যক্রমে এইরকম ভাবে ভাগ করেছেন। আর আধ্যাত্মিক বিকাশ, আধ্যাত্মিক বিষয় কি কি থাকবে? তার মধ্যে সাহিত্য, ভাষা, ঠিক আছে, দর্শন, নাচ, গান, সমস্ত বিষয়। আমি লিখছি না এত, ঠিক আছে, গণিত, নীতিশাস্ত্র, ফাইন আর্টস, চারুকলা, সমস্ত বিষয়গুলো তার আধ্যাত্মিক বিষয়ের জন্য থাকবে। তাহলে রস বলেছেন ভাববাদী দর্শন অনুযায়ী পাঠ্যক্রম কয় প্রকার হতে পারে? 2 রকম। একটা হচ্ছে দৈহিক বা শারীরিক ফিজিক্যাল কিছু বিষয়, আর আধ্যাত্মিক কিছু বিষয়। এর মধ্যে খেলাধুলা, ব্যায়াম, স্বাস্থ্যপাঠ, আর আধ্যাত্মিক বিষয় সাহিত্য, দর্শন, গণিত, নৈতিক বিষয় থেকে শুরু করে খেলাধুলা, তোমার যে কি বললাম ওটাকে, নান্দনিক বিভিন্ন বিষয়, ফাইন আর্টস, চারুকলা থেকে শুরু করে সব কিছু থাকবে এখানে। এই হলো মোটামুটি পাঠ্যক্রম। এবার ভাববাদীদের মধ্যে শিক্ষার পদ্ধতি কি হবে সেইটা নিয়ে একটা বিস্তারিত গাইডলাইন আছে। আমি এবার সেটা কিছুটা লিখে নিয়ে আলোচনায় আসি। পাঠদান পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি, ভাববাদীরা বলেছেন যে কি শিক্ষার উদ্দেশ্য কি হবে? শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ঘটানো, অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা। এবার অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটাতে যে কি বলেছে, যে পদ্ধতি কখনো একরকম হবে না। একই পদ্ধতিতে সব শিক্ষার্থীর বিকাশ ঘটতে পারে না। কতটা প্র্যাকটিক্যাল বোঝার ব্যাপার আছে। সময়, পরিস্থিতি, পাঠ্যক্রম, এগুলোর উপরে পদ্ধতি নির্ভর করবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কি করতে হবে? পরিস্থিতি অনুযায়ী তারা পদ্ধতি বদল বা পরিবর্তন করার কথা বলেছেন। একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে থাকার কথা কিন্তু ভাববাদীরা বলেননি, যে শুধু প্রকৃতি পর্যবেক্ষণই করতে হবে, আবিষ্কারমূলক পদ্ধতির মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে, লেকচার মেথডেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে, এক্সপেরিমেন্টাল মেথডে আমাকে সীমাবদ্ধ থাকতে বলবে, একবারও বলেননি। যেমন পরিস্থিতি তেমন অ্যাপ্লাই করো। অর্থাৎ রোগ বুঝে ওষুধ দাও। কমন ওষুধ পকেটে নিয়ে বসে আছি, ডাক্তার হয়েছে, স্যার জ্বর হয়েছে, নিন প্যারাসিটামল, মাথা ব্যথা নিন প্যারাসিটামল, পা কেটে গেছে নিন প্যারাসিটামল, স্যার 2 হাত ভেঙে গেছে, আরে বাবা আপনি কি করে ধরবেন প্যারাসিটামল? ওইভাবে হবে না, পরিস্থিতি অনুযায়ী। এই জন্য ভাববাদীদের, সক্রেটিস কি বলেছেন? প্রশ্নোত্তর, আমরা পদ্ধতিগুলো শিখেছি তো। সক্রেটিস, এই জন্য ভাববাদী দার্শনিক সক্রেটিস বলেছেন প্রশ্নোত্তর পদ্ধতিতে শিক্ষা দাও। প্লেটো কি বলেছেন? ডিসকোর্স বা ডিসকাস মেথডের কথা বলেছেন। অ্যারিস্টটল কি বলেছেন? অবরোহী আর আরোহী পদ্ধতিতে শিক্ষাদানের কথা বলেছেন। পেসারসি আমরা পড়েছি, পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষাদানের কথা বলেছেন। ফ্লাইওভার আমরা জানি খেলাভিত্তিক শিক্ষাদানের কথা বলেছেন। হারবার্ট নির্দেশনা ভিত্তিক শিক্ষাদানের কথা বলেছেন। ভারতীয় ক্ষেত্রে মহাত্মা গান্ধীর কথা যদি আমরা শুনি, কি অনুবন্ধ নীতির কথা বলেছেন। তাহলে কোনো একটা পদ্ধতিতে আবদ্ধ থাকার কথা বলেনি। প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী কি করতে হবে? ভাববাদীরা বলছেন যেমন পরিস্থিতি তেমন। এই প্রশ্নোত্তর বলো, ডিসকাস বলো, অবরোহী আরোহী বলো, পর্যবেক্ষণ বলো, খেলাভিত্তিক বলো, নির্দেশনা বলো, অনুবন্ধ বলো, পরিস্থিতি যেমন, যেমন বিষয়, যেমন শিক্ষার্থী, যেমন পাঠ্যক্রম,
তেমন ওষুধ দাও, আমার ব্যাগে এত রকম মেডিসিন আছে, রোগ বুঝে মেডিসিন লাগাও। এটা কোভিড নয় যে সবাইকে ওই কোভ্যাক্সিন বা আর একটা কি ভ্যাকসিন ছিল যে কোনো কমন ইনজেকশন মেরে দিলেই হবে। রোগ ভ্যারাইটি হতে পারে, ভ্যারাইটি ওষুধ আছে, মানে বুঝতে হবে বিষয়গুলোর মধ্যে কি আছে। এবার এই সর্বমোট বিভিন্ন দিক পর্যালোচনা করে কি বলছে, আধুনিক কালে ভাববাদীগণ বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করছে। কোথাও অ্যাপ্লাই করছেন কি বর্ণনা পদ্ধতি, বা যেটাকে আমরা বলি ডিসকাস মেথড, বর্ণনা করার মধ্যে দিয়ে, যেটার আর একটা নাম আধুনিক কালে হচ্ছে ব্যাখ্যাকরণ পদ্ধতি। ডিসকাস মেথড বা বর্ণনাকরণ পদ্ধতিটাই বলা হচ্ছে। এর বাইরে কি আসছে, ভাববাদীরা বলছেন আলোচনা পদ্ধতি, অর্থাৎ আলোচনার মধ্যে দিয়ে কোনো একটা বিষয় শিক্ষক শিক্ষার্থী উভয়ের মধ্যে আলোচনার মধ্যে দিয়ে আসবে। তাদের আরেকটা পদ্ধতির কথা আধুনিক কালে উঠে আসছে প্রশ্নকরণ, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। এটা তো আমরা জানি কোশ্চেনিংটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। আর যেটা ফ্রাইওয়ালের তো খুব বিখ্যাত হয়েছে তাই না, খেলাভিত্তিক মেথড, এটা তো খুব জনপ্রিয়, সারা বিশ্বব্যাপী সারা পৃথিবীব্যাপী এটা জনপ্রিয় একটি মেথড রয়েছে। এছাড়া উদ্ভাবন পর্যবেক্ষণ মেথডও খুব গুরুত্বপূর্ণ। পেশারসিক উদ্ভাবন আবিষ্কারমূলক বা উদ্ভাবন পদ্ধতি সেইটা, এই যে এই ধরনের পদ্ধতি। এছাড়া আছে বিভিন্ন প্র্যাকটিক্যাল মেথড বা ব্যবহারিক মেথডের কথাও কিন্তু বলেছেন। এই সমস্ত পদ্ধতি কিন্তু সবই ভাববাদী দর্শনের থেকেই এসেছে। আধুনিক কালে এই যে এই পদ্ধতিগুলো আমরা দেখছি, এই পদ্ধতিগুলো তাহলে কোথা থেকে এসছে, সবই অরিজিন কার, অরিজিন ভাববাদের বা আইডিয়ালিজমের। আশা করি পদ্ধতিটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার এর পরে যেটা আসবে শিক্ষক। ভাববাদী দার্শনিকগণ শিক্ষকের স্থান কিন্তু খুব আদর্শ উচ্চ স্থানের কথা বলেছে। সংক্ষেপেই বলবো, মানে খুব খুব বেশি বড় ভিডিওটা ডিসকাস করতে গেলে খুব বড় হয়ে যাচ্ছে, আর বেশি এখন তো আমাদের টাইম কম। ভাববাদীরা বলেছেন শিক্ষকের স্থান হচ্ছে সর্বোচ্চ, অনেক উচ্চ স্থানের কথা তারা বলেছেন। কেউ কেউ তো অনেক ভাববাদী বলেছেন ঈশ্বরের পরেই শিক্ষকের স্থান। মারাত্মক ব্যাপার। তাহলে তো ঈশ্বরকে ধরে পিটিয়ে দেবে যা অবস্থা, যেখানে সেখানে এখন মারধর খেতে হচ্ছে শিক্ষকদের কিছু বললেই, যেন দেখতে পাচ্ছি মিডিয়া টিডিয়া খুলে কোথায় পড়েছে। যাই হোক, ঈশ্বরের পরেই কিন্তু শিক্ষকের স্থান তারা বলেছেন। ঠিক আছে, আত্মোপলব্ধি হলেই শিক্ষক হতে পারবেন, যে কেউ শিক্ষক হবেন না। শিক্ষক হতে গেলে তার আগে আত্মোপলব্ধি ঘটতে হবে, অর্থাৎ আমার নিজের চ্যারিটি বিগিনিং অ্যাট হোম। শিক্ষকের নিজের আত্মোপলব্ধি যদি ঘটে তবেই তিনি শিক্ষক হবেন। অর্থাৎ শিক্ষক নিজেই পাস করেননি, শূন্য পেয়ে ব্যাকডোর দিয়ে শিক্ষক হয়ে গেছি, বলে সে শিক্ষার্থীদের কেমন শেখাবে? ব্যাপারটা মেলে না, আবার কোথায় কোথায় যেন দুই দিয়ে চার কোথায় হয়ে যায়। যাই হোক, শিক্ষকের আগে আত্মোপলব্ধি দরকার, তারপরে তিনি শিক্ষক হবেন। নিজে যদি যোগ্য হন, তার মধ্যে এই গুণগুলো থাকলে তবে তো তিনি শিক্ষার্থীদের মধ্যে সেই গুণ আনতে পারবেন। নচেত কি করি, সেটাকেই বলা হয়েছে। এইবার পরের যে জায়গাটা আসছে বিদ্যালয়, স্কুল কেমন হবে। ভাববাদীরা কিন্তু বিদ্যালয়ের একটা স্পষ্ট ধারণা দিয়েছেন, সমাজের ভালো দিকগুলো নিয়ে একটা বিদ্যালয় গঠিত হবে। বিদ্যালয়ের উদ্দেশ্য কি হবে, মনুষ্যত্বের বিকাশ ঘটানো, অন্য কিছু না। মনুষ্যত্বের ডেভেলপমেন্ট, হিউম্যানিটির যে উন্নতি করা হবে বিদ্যালয়ের কাজ। অর্থাৎ বলছে সমাজের কিছু ভালো গুণ আছে সমাজে, সেইগুলোকে দেখো। এই আমরা একটু আগে ফ্রাইওয়েলের কথা বলছিলাম, তিনিও তো সেই কি বলেছেন, সেই তোমার যে সমাজের মিনিয়েচার করার কথাই তো বলেছেন। মিলছে, মিনিয়েচার কথাই তো বলেছেন, প্রতিচ্ছবি করতে চেয়েছেন না তোমার যে বিদ্যালয়কে। তাহলে এই বিদ্যালয়ের সমাজের ভালো গুণ নিয়ে গঠিত হবে, মনুষ্যত্বের বিকাশ ঘটানো হবে শিক্ষার কাজ। লাস্ট বলবো না, এখানকার লাস্ট পয়েন্ট, তারপর আমরা এর ভালো দিকগুলো একটু দেখবো। শৃঙ্খলা, ডিসিপ্লিন, আত্মশৃঙ্খলা বা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভাববাদীরা। কি না, আত্মশৃঙ্খলা, সেলফ ডিসিপ্লিন, অথবা যাকে আমরা বলতে পারি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। নিজে থেকে শিক্ষার্থীরা শৃঙ্খলিত হবেন, তাদেরকে জোর। তবে ভাববাদে কিন্তু তোমার যে অনুশাসনকেও একেবারে অস্বীকার করা হয়নি। অনুশাসন বা অর্ডার বলছে শিক্ষক প্রয়োজনে কিছু বিধিনিষেধ চাপাবেন, শিক্ষার্থীর সার্বিক বিকাশে আত্মোপলব্ধির জন্য কিছু বিধিনিষেধ দরকার। একেবারে অতিরিক্ত আত্মশৃঙ্খলা নির্ভর হলেও চলবে না, আত্মশৃঙ্খলা মুক্ত শৃঙ্খলা মেন,
কিন্তু তার সাথে কিছু অনুশাসন বা অর্ডার থাকতে হবে। ভাববাদীরা এটা বলেছেন। কিছু অনুশাসন যদি না থাকে তার পরিণাম আমরা দেখছি বর্তমান শিক্ষা ব্যবস্থায়, তাই নয় কি? শিক্ষা ব্যবস্থায় দেখছি, কদিন আগে দেখছিলাম না, একটি ছাত্রকে বকেছে বলে টিচারকে রিভলভার নিয়ে চলে এসেছেন 9 আর 10 একটি ছেলে। ভাবা যায়, অনুশাসনটা নেই আমাদের শিক্ষা ব্যবস্থায়। ভাববাদীরা বলেছেন প্রয়োজন একটু অনুশাসন বা অর্ডার থাকবে। এই হলো মোটামুটি ভাববাদ। তাহলে বর্তমান আধুনিক শিক্ষার ইমপ্লিমেশন বা তোমার যে প্রয়োগ আমরা কি দেখতে পারি, এই যে বিভিন্ন যে পদ্ধতিগুলো কোথা থেকে এসে ভাববাদ, আত্মোপলব্ধি, সেলফ রিয়েলাইজেশনের কথা বলেছেন। বর্তমানকালে তো শিক্ষার সার্বিক বিকাশকেই গুরুত্ব দেওয়া হয়েছে, পর্যবেক্ষণ মেথডের কথা বলেছি, আত্মশৃঙ্খলা বা মুক্ত শৃঙ্খলাকে বর্তমান শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে, শিক্ষককেও জ্ঞানী হওয়ার উপরে গুরুত্ব দিয়েছে, বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি করার কথা বলেছেন, সেটাও আধুনিক শিক্ষায় মেনে নেওয়া হচ্ছে। খেলাভিত্তিক শিক্ষাকে ভাববাদীরা গুরুত্ব দিয়েছেন, এখানেও খেলাভিত্তিক শিক্ষার কথা আধুনিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পদ্ধতি, কোনো একটি নির্দিষ্ট পদ্ধতির কথা ভাববাদীরা কিন্তু বলেনি। আধুনিক শিক্ষা তাই বলছে বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করার কথা বলা হচ্ছে। অর্থাৎ ভাববাদের গুরুত্ব কিন্তু আধুনিক শিক্ষায় আষ্টে পৃষ্ঠে সামনে পিছিয়ে পড়ে নিচে সব জায়গায় জড়িয়ে আছে। ভাববাদকে বাদ দিয়ে বর্তমান শিক্ষাকে কল্পনা করা সোনার পাথর বাটির মতো কিন্তু একটি কাল্পনিক বস্তু মাত্র। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে, আমার ভুল ত্রুটিও থাকতে পারে, সেটাকেও তোমরা মেনশন করবে, আমি খুশি হব, নতুনভাবে শিখবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।